সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় প্রোগ্রাম স্কুল অফ সলিউশন অর্থাৎ সস টিভি প্রোগ্রামে। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছি আমি এম এ নাহিয়ান এবং অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে আমার জাতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্স এবং ফেডারেশন অফ হসপিটালিটি ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে আমি সভাপতি হিসেবে রয়েছি। আজকের এই বিশেষ পর্বটিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি, এবং সেই অতিথি যে বিষয়টি নিয়ে কথা বলবেন সেটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা হচ্ছে রন্ধন শিল্প বা রান্না। আজ আমাদের বাসায় আমাদের মায়েরা রান্না করে থাকেন, কিন্তু সেই রান্নাটি কি পুষ্টিকর হচ্ছে, সেই রান্নাটি কি সুস্বাদু হচ্ছে, সেটা খেয়ে কি আমরা অসুস্থ হয়ে পড়ছি, নাকি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সুস্থ হচ্ছি? সো রান্নাটা কিভাবে করা উচিত, করলে সেটা পুষ্টিকর হবে এবং সুস্বাদু হবে, আমরা সুস্থ থাকবো, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের দেহে পুষ্টি গুণাগুণ বৃদ্ধি পাবে, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই পর্ব। এবং পর্বে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যার নাম শুধু বাংলাদেশ নয়, ভারতের কলকাতাতেও পৌঁছে গিয়েছে। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় টিভি ব্যক্তিত্ব এবং রন্ধনশিল্পী সুমি আপা। তো সুমি আপার কাছে প্রথমে আমার যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে, আপা, রান্নাকে কেন প্রফেশন হিসেবে বা হবি হিসেবে বেছে নেওয়া উচিত? ধন্যবাদ নাহিয়ান। আসলে আমার কাছে মনে হয় কি, যে কাজটা ভালোবাসে তার সেই কাজে আসা উচিত। হ্যাঁ, যারা রান্না করতে ভালোবাসে আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা এটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন। আর হবি আসলে এটা অনেকের রান্না থাকে, অনেকের অনেক কিছুই থাকে, কিন্তু এখন যে সময়টা যাচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর হোটেল ওপেন হচ্ছে, মানে 5 স্টার হোটেল অনেক আসছে, নতুন আরও আসছে। তো এখানে কিন্তু চাকরির একটা বড় সুযোগ রয়েছে। কেউ যদি চায়, একটা মেয়ে কিন্তু আগে হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ করার কথাটা চিন্তা করতো না। এখন আমি নিজে কাজ করতে যে দেখেছি অনেকেই কিন্তু করছে, এবং এখানকার কাজের পরিবেশটা কিন্তু খুব ভালো, অনেক নিরাপদ। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে হোটেলে কাজ করে কেমন হবে, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মেয়েদের জন্য অনেক একটা সেফটির একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আছে। এবং রাতে ডিউটি নর্মালি মেয়েদের দেওয়া হয় না, এবং দিলেও কিন্তু যদি এরকম কোনো কাজ থাকে গাড়ি দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকে, এবং কাজের পরিবেশটা খুবই ভালো। তো কেউ যদি প্রফেশনালি শেফ হিসেবে নিজের কেরিয়ার গড়তে চান, আমি বলবো এটা খুবই ভালো, কারণ মেয়েরা কিন্তু বাড়িতে রান্নাই করছেন। এই রান্নাটা যখন কোনো একটা প্রফেশনালি করছে তখন কিন্তু দেশের প্রতি একটা কন্ট্রিবিউশন থেকে যাচ্ছে, সমাজের প্রতি এবং সংসারের প্রতি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেয়ে কিন্তু স্বনির্ভর হতে পারছে। আর দেশের বাইরে যদি আমরা চিন্তা করি, প্রফেশনালি শেফ হিসেবে যারা যেতে চান তাদের কিন্তু কাজের প্রচুর সুবিধা রয়েছে। আর শেফ হিসেবে যে করতে হবে এমন না, শুধু রান্নাটা শিখে প্রপার ওয়েতে যদি আপনি শেখেন, পড়াশোনাটা করেন, আপনি কিন্তু এই রান্না দিয়ে বাড়িতে বসেও কিন্তু রোজগার করতে পারেন। অনলাইনে এখন কিন্তু প্রচুর খাবার অর্ডার নিতে পারেন, সাপ্লাই দিতে পারেন, ক্যাটারিং বিজনেসটা করতে পারেন, ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন, বাসায় ট্রেনিং দিলেন। ইভেন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে শেখাই একদিন বেকিং কুকিং, এটাও কেউ করতে পারে। পেপার ম্যাগাজিনের রেসিপি দেয়া, এখান থেকেও কিন্তু একটা ইনকাম আসছে। কেউ যদি টিভি শো করতে চান সেখানেও কিন্তু সুযোগ আছে। তো আসলে আমি বলবো প্রফেশন হিসেবে নেওয়ার মতো যথেষ্ট কারণ আছে, কেউ চাইলে অবশ্যই নিতে পারে। আর হবি তো ভালো লাগার জায়গা, কাজে এটা তো যাদের হবি তারা তো আপনি চাইলেও করবে, না চাইলেও করবে। ধন্যবাদ আপা, আপনার কাছ থেকে খুব ভালো কিছু পরামর্শ পেলাম যে রন্ধন শিল্পকে হবি বা প্রফেশন হিসেবে কেন নেওয়া উচিত। এখন আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে কেউ যদি একজন ভালো রাঁধুনি হতে চায় তাহলে তার মধ্যে কি কি গুণ থাকা উচিত? প্রথম থাকতে হবে ভালোবাসা, কারণ আপনার যদি কাজটার প্রতি ভালোবাসা না থাকে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আর প্রফেশনালি যখন আমরা কাজ করি হোটেল ইন্ডাস্ট্রিতে, কাজটা কিন্তু 8-9 ঘন্টা ডিউটি থাকে, দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়। তো ভালোবাসা যদি না থাকে তখন কিন্তু এই কাজটা অনেক কঠিন মনে হবে। আবার অনেক সময় হয়তো 12 ঘন্টাও করতে হয় যদি কাজ বেশি থাকে। এবং আসলে ডেডিকেশন না থাকলে কোনো কাজের প্রতি সে কাজটা কখনোই ভালো হয় না। তো আমার কাছে মনে হয় ফার্স্টে ভালোবাসা থাকতে হবে, তারপরে প্রপার একটা এটার পড়াশোনা থাকতে হবে। কারণ কোন টেম্পারেচারে আমরা রান্না করব, বা ফুড হাইজিনটা কীভাবে মেনটেন করা হবে, প্রতিটা বিষয়ে কিন্তু জানতে হবে। শুধু রান্না করলাম আর রান্না হয়ে গেল এটা কিন্তু না, কারণ আমি বলি কুকিংটা একটা আর্ট, এবং এর মধ্যে কিন্তু আসলে সায়েন্সও আছে। কারণ আমরা যখন টেম্পারেচারের ব্যাপারটা বলছি, কোন টেম্পারেচারে রান্না হবে, কতটুকু টেম্পারেচার আমরা দিব কোন খাবারে, সেখানে কিন্তু ফিজিক্স চলে আসছে। কোনটার সাথে কোন মশলা মেশাবো, এখানে কিন্তু কেমিস্ট্রির ব্যাপারটা চলে আসছে। এই জন্য এটা কিন্তু পুরো একটা কমপ্লিট সায়েন্স। সো এটা সম্পর্কে আসলে প্রপার ওয়েতে জানতে হবে, এবং ফুড হাইজিন নিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে আসলে আমার মনে হয় কেউ
যদি চায় পেশা হিসেবে নিতে পারে, বা রাঁধুনি হতে গেলে আসলে এই গুণগুলো থাকতেই হবে। একজন মহিলা বা পুরুষ তিনি যখন একটি খাবার রান্না করবেন তখন রান্না করার সময় তাকে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত যাতে তার খাবারটা সুস্বাদু এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত হয়ে থাকে? ফুড হাইজিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা শুধু রান্না করলাম কিন্তু হাইজিন মেনটেন করলাম না। কোন আমাদের ফ্রিজিং সিস্টেম আছে, কিভাবে খাবারটা রাখতে হবে। কাঁচা আমরা র ফুডের সাথে কখনো কুকড ফুড মেশাবো না। তারপরে এই জিনিসগুলো ছোট ছোট অনেক কিন্তু ব্যাপার আছে যেটা হয়তো আমাদের বাড়িতে রান্না হচ্ছে, কাজের হয়তো আমাদের যারা আমাদের হেল্পিং হ্যান্ড থাকে তারা অনেক সময় হয়তো ওই বটি দিয়ে মাছটা কেটেছিল, বটিটা ধুলো না, ওর মধ্যে কিন্তু সালাদের জন্য একটু টমেটো কেটে ফেললো, খেয়াল করলো না। এটা যে ফুড কন্টামিনেশন হতে পারে এটা হয়তো ওরা জানে না। তো এই জন্য আমি বলবো যে প্রপার আসলে জ্ঞানটা থাকতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং খেয়াল রাখবো তখনই যখন আমরা জানবো। আমরা যদি নাই জানি আমরা কিন্তু বুঝবো না, যে যেমন আমি বললাম হেল্পিং হ্যান্ড হয়তো জানেই না যে এটা তো ফুড কন্টামিনেশন হয়। তো তারপরে ফ্রিজে খাবার যখন রাখছে, হয়তো উপরে একটা কাঁচা মাংস রেখে দিল, নিচে একটা রান্না করা খাবার রেখে দিল, এটা থেকেও যে ফুড কন্টামিনেশন হতে পারে এটাও জানে না। আবার অনেক সময় হয়তো আমাদের খাবারটা যে রাখতেছি আমরা ফ্রিজে রাখছি, ফ্রিজারে যেটা রাখি, কোন খাবারটা কতদিন রাখবো এটাও কিন্তু একটা জানতে হবে। তো এই জন্য আমি বলবো যে প্রপার সব কিছু আসলে জানার একটা অনেক বড় ব্যাপার আছে। এই জিনিসগুলো জেনে প্রপার রান্নার মেথড, আসলে রান্না কিন্তু আমরা সবাই পারি, কম বেশি রান্না আমি মনে হয় বাংলাদেশের কেন সবাই আমাদের পারে, এবং আমাদের বাচ্চাদেরও যদি বলি কিছু না কিছু হয়তো করতে পারবে। কিন্তু যখন আমরা জেনে বুঝে কাজটা করব তখন সেটা কিন্তু আমাদের জন্য খুব স্বাস্থ্যকর হবে। আমরা একটা সুষম খাবারও খেতে পারবো, যে কোনটার সাথে নিউট্রিশন ভ্যালুটা আমরা যখন জানবো যে হ্যাঁ এই খাবারটা থাকলে বাচ্চাটার গ্রোথের ওর এটা দরকার, বা যার ডায়াবেটিক আছে তার জন্য এটা দরকার, হার্টের পেশেন্ট তার জন্য এটা দরকার, থাইরয়েড তার জন্য এটা দরকার। আমরা এগুলো যদি জানি তাহলে কিন্তু আমরা যখন খাবারটা আমাদের পরিবারের লোকজনের জন্য তৈরি করব তখন কিন্তু এটা স্বাস্থ্যকর হবে, এবং এটা খেলে আমার মনে হয় সবাই খুব সুস্থ থাকবে। রান্না নিয়ে তো আপনি অনেক কাজ করছেন, আপনি একজন বিচারক হিসেবে আছেন, আপনি বিভিন্ন টক শোতে অ্যাটেন্ড করছেন, লেখালেখি করছেন, এবং সেই সাথে আপনি নিজেও রান্না করছেন, বিভিন্ন ধরনের রেসিপি আবিষ্কার করছেন বা লিখছেন, বা সেই সাথে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে শুধু দেশে না বিদেশেও আপনি কাজ করছেন, কলকাতা এবং নেপালে। সো আপনার রান্না নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমি MBA করেছিলাম HR নিয়ে, কখনো চিন্তা ছিল না রান্না নিয়ে আসলে প্রফেশন হিসেবে রান্নাকে নেব বা এই পেশায় আসব। তো হঠাৎ করে আমার একটা টিভি শো করা হয়েছিল যমুনা টিভির লাইভ কিচেন, সেটা দিয়ে আমার শুরু। তারপর থেকে আসলে রান্না নিয়েই আছি, বাংলাদেশে কাজ করছি, কলকাতায় কাজ করছি, নেপালে কাজ করছি, নেপালে আমার রেসিপি যাচ্ছে। আর আমার ইচ্ছা যে বাংলাদেশি খাবারটাকে দেশের বাইরে সবার কাছে আসলে একটু, যেমন বিদেশে যদি যান আপনি যদি বাংলাদেশি খাবার বলে আলাদা খাবার পাবেন না, ইন্ডিয়ান খাবারটা পাবেন। আমি চাই আমাদের বাংলাদেশি খাবারই যেন আলাদা থাকে, যে হ্যাঁ বাংলাদেশি খাবার। আমি ওয়ার্কশপ করাই, কলকাতা ABP আমাকে ডেকেছিল, করেছি। ওখানে কিন্তু বাংলাদেশি ট্র্যাডিশনাল আঞ্চলিক খাবারগুলো আমি করেছি, এবং ওখানে যত টিভি শো করি দেশের বাইরে আমি চেষ্টা করি আমাদের বিভিন্ন অঞ্চলের খাবারগুলোকে তুলে ধরতে, এবং সেই অঞ্চলের পরিচিতিটা দিয়ে খাবারটা কি ওইটা আমি চেষ্টা করি পরিচয় করাই দিতে। কারণ আমার কাছে মনে হয় আমরা যদি আমাদের দেশকে রিপ্রেজেন্ট না করি, আমাদের দেশের যে এত ঐতিহ্যপূর্ণ খাবার আছে সেগুলো কিন্তু সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। ইভেন আমাদের বাচ্চারা এরাও কিন্তু এখন একটু অন্য ধরনের খাবার পছন্দ করে, একটু ঝটপট খাওয়া যায়, তাড়াতাড়ি রান্না করা যায়, কুইক রেসিপি। আমার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে কুইক রেসিপির, কিন্তু তার সাথে সাথে আমি চেষ্টা করি আমাদের এই যে দেশীয় যে ঐতিহ্য, হেরিটেজ, এটাকে আসলে ধরে রাখতে এবং বিশ্বের দরবারে এটাকে সবার কাছে পরিচয়টা করিয়ে দেওয়ার। এটা আমি চেষ্টা করে যাচ্ছি, এটা করব। আর একটা রান্নার বইয়ের আসলে চিন্তাভাবনা আছে। ঠিক আমি চিন্তা করেছি টিনেজ ছেলেমেয়েদের জন্য, যে যারা এখন রান্নাটা করতে চায়, নিজের খাবারটা নিজে বানাতে চায়, তো তারা কিভাবে খুব হেলদি ওয়েতে কিছু খাবার তৈরি করতে পারে, এরকম কিছু রেসিপি নিয়ে আমার একটা বই বের হচ্ছে। আপা, আজকে আমি মনে করি যে যারা রান্নাটা পছন্দ করেন তারা আজকে এই অনুষ্ঠানটি দেখছেন, সো যারা রান্নাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। আমি শুধু যারা রান্না ভালোবাসেন তাদের জন্য না, আমি সবার জন্যই বলবো, আপনারা যে কাজটি করবেন ভালোবেসে করবেন, মন দিয়ে করবেন, তাহলে কিন্তু কাজটা খুব ভালোভাবে হবে। আর যখন ভালোবেসে করবেন তখন কিন্তু দেখবেন আপনার কষ্ট লাগছে না, বা কাজটা করতে আপনি খুব আনন্দ পাচ্ছেন, এবং আনন্দের সাথে যে কাজটা করবেন সেটা কিন্তু সবার, আসলে আমার মনে হয় যে সবার জন্যই এটা ভালো। আর খাবার এমন একটা জিনিস, মানে আমরা কিন্তু ফার্স্টে একটু দেখে যদি খাবারটা ভালো লাগে তাহলে কিন্তু খাই। এটা আমি সবসময় সবাইকে বলি, আমি যখন ক্লাস নেই, ওয়ার্কশপ করাই, যে খাবারটা দেখতে সুন্দর হতে হবে। যখন দেখতে ভালো হয় তখন আমার মনে হয় আচ্ছা একটু খেয়ে দেখি। সেই জন্য ফুড প্রেজেন্টেশনটা খুব জরুরি। এটা খুব সুন্দর করে চেষ্টা করবেন অল্প কিছু জিনিস দিয়ে খাবারটা যেন সুন্দর করে পরিবেশন করা, এবং পরিবেশনের প্লেটটা যেন ক্লিন থাকে। কিছু নিয়ম আছে, একটু যদি জেনে নেন খুব ভালো হয়।
তারপরে কিন্তু আমরা টেস্ট করি, মানে টেস্ট তো ঠিক না, আগে আসলে আমরা ঘ্রাণ নিই, সেজন্য তারপরে আমরা খাই। তো খাওয়াটা কিন্তু অনেক পরে, তার আগে সবচেয়ে আগে হচ্ছে পরিবেশন। এই জন্য আমি বলি সবসময় যে পরিবেশনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব গুরুত্ব দিবেন। আর যারা প্রফেশনালি এই পেশায় আসতে চান তাদের জন্য তো আমি বলেছি আগে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, চাইলেই কিন্তু আসলে এখন প্রফেশন হিসেবে নিতে পারেন। আর বাড়িতে যারা রান্না করছেন মা সবাই, আমি বলি যে সবাই চান তার ফ্যামিলি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং যে খাবারটা খাচ্ছে সেটা যেন সুস্থ মানে সুষম খাবার হয়। তো এটার জন্য আমার কাছে মনে হলো, আমি যেটা বলেছি যে সবার একটু আসলে একটু দেখলে হয়। এখন মানে ডিজিটাল যুগে যেটা হয়েছে খুব সুবিধা আমাদের, আমরা চাইলে কিন্তু অনেক কিছু জানতে পারি। তো একটু জেনে যদি কাজগুলো করি আলো ভালো হবে। বাংলাদেশের এমন একটা ফুড রেসিপির কথা বলেন বা তুলে ধরেন যে ফুড রেসিপিটা হচ্ছে বাংলাদেশি খাবারকে প্রমোট করবে। আমাদের কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা অনেক কিছু রেসিপি আছে, কিছু খাবার আছে যেটা কিন্তু সেই এলাকাকেই আমরা বুঝি। যেমন সাতকরা বললে কিন্তু আমরা বুঝে যাই সিলেট, কারণ সাতকরা দিয়ে সিলেটের অনেক রকম রেসিপি আছে, মাছ, মুরগি, গরু, মানে সব কিছু ওরা কিন্তু সাতকরাটা দেয়। ইভেন আমরা যদি চুই ঝাল বলি আমাদের মাথায় চলে আসবে খুলনা, হ্যাঁ, তো চুই ঝাল দিয়ে অনেক আইটেম তৈরি করা যায়। ইলিশ মাছের কিছু রেসিপি বরিশালে কিছু আলাদা আছে, বগুড়ার দিকে, নর্থ বেঙ্গলের দিকে আছে আলুর ডাল, দিনাজপুরে আছে এটা, রংপুর, বগুড়া এইসব জায়গায় আপনার আলু ঘাঁটি বলে একটা, এটা মাছ দিয়ে, মাংস দিয়ে, ইভেন ডিম দিয়ে ওরা তৈরি করে। তো এরকম কিছু আঞ্চলিক খাবার আছে যেই খাবারগুলো মানে শুনলে আমরা কিন্তু বুঝতে পারি যে এটা কোন অঞ্চলের খাবার, বাংলাদেশের ঠিক কোন অঞ্চলে কোনটা। আলু যেমন নর্থ বেঙ্গলে অনেক বেশি হয়, ওখানে আপনার প্রত্যেক বাড়িতে আলু ঘাঁটি বা আলুর ডাল এই জিনিসগুলো থাকেই। এরকম কিছু কিছু আঞ্চলিক খাবার আছে যে এলাকাটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে, এবং আমার কাছে মনে হয় আমাদের নতুন যে প্রজন্ম আসছে তারা কিন্তু অনেকে এটা জানে না। তো আমরা যদি বাড়িতে এই খাবারগুলো তৈরি করি, হ্যাঁ, এবং আমাদের বাচ্চাদেরকে বলি জানো এটা এইখানকার খাবার, এটা টেস্ট করে দেখো কেমন, ওরাও কিন্তু জিনিসটা জেনে যাবে যে আচ্ছা ও আচ্ছা এটা তো শুনে শুনে জানাচ্ছে, একটা জিনিস টেস্ট যখন করবে আচ্ছা এটা এই অঞ্চলের, ওদের কিন্তু ওটা মনে থাকবে। তো এটা আমার মনে হয় আমরা বাড়িতে সবাই তৈরি করতে পারি। একটু চিন্তা করে নিলাম যে কোন অঞ্চলে খাবার করব, আচ্ছা ওই অঞ্চলে কি ভালো, কোনটা রেসিপিটা ভালো, আমরা কিন্তু মানে আমাদের মা দাদির কাছেও শুনতে পারি যে মা এটা কি ছিল। তো এরকম কিছু কিছু ট্র্যাডিশনাল ফুড আছে যেটা আমরা আসলে বাড়িতে তৈরি করতেই পারি। মোটামুটি বাংলাদেশে যারা এই কালিনারি ইন্ডাস্ট্রিতে আছে সবাই জানে যে আপনি বাংলাদেশে লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং বাংলাদেশের ফুডকে শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী আপনি পরিচিত করেছেন বাংলাদেশের রন্ধন শিল্পকে বা রন্ধন শিল্পীদেরকে। তো এই অ্যাওয়ার্ডগুলো যে আপনি পেয়েছেন কোন বিষয়ের উপর ভিত্তি করে পেয়েছেন এবং কাদের কাছ থেকে আপনি পেয়েছেন? সবগুলো আসলে রান্নার জন্য পেয়েছি। প্রথম পেয়েছিলাম সেরা নবপ্রজন্মের সেরা রন্ধনশিল্পী অ্যাওয়ার্ড। তো এটা প্রথম, এই জন্য এটা আমার সবচেয়ে মানে পছন্দের একটা অ্যাওয়ার্ড, যেহেতু প্রথম প্রাপ্তি সবসময় ভালো লাগে। আর কিছুদিন আগে পেলাম বিশ্বাস অ্যাওয়ার্ড, এর মাঝে আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, হ্যাঁ, গোল্ডেন পেন অ্যাওয়ার্ড, স্টার অ্যাওয়ার্ড, এই ধরনের আরও অনেক অ্যাওয়ার্ড। তো এটা তো বাংলাদেশ থেকে পেলাম। আর যেটা পেয়েছি কলকাতা থেকে আমি দুবার পেয়েছি, ভারত বাংলাদেশ মৈত্রী অ্যাওয়ার্ড, সৃজন সম্মান অ্যাওয়ার্ড। তো এই দুটো দেশের বাইরে থেকে যখন পেয়েছি তখন কিন্তু অনেক ভালো লাগাটা আরও বেড়ে গেছে, কারণ দেশের মানুষ আমার কাজটা জানে, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে সম্মান দিয়েছে। কিন্তু দেশের বাইরের মাটিতে যখন আমি এই সম্মানটা পাই তখন শুধু আমি না, আমার পুরো দেশটাই কিন্তু এই একই সম্মানে সম্মানিত হয়, এই জন্য পাওয়াটা কিন্তু আরও ভালো লাগে। এই অনুষ্ঠানটি যারা দেখছে ভার্চুয়াল নিউজ টিভির এই দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি আপনার একটি রেসিপি বিশ্লেষণ করতেন। ভার্চুয়াল নিউজ টিভির জন্য, দর্শকদের জন্য আমি বলবো এটাই যে খুব ছটপট করা যায়, আমার একটা রেসিপি দিয়ে দিই। আমাদের সবার বাড়িতেই এই গরমের সময় কিন্তু আইসক্রিমটা থাকে। আমরা যদি ফ্রাইড আইসক্রিম করি কেমন হয়, দারুণ না? আমি রেসিপিটা বলে দিচ্ছি। আইসক্রিমটাকে জাস্ট স্কুপ করবেন, করে একটু ফ্রিজে রাখবেন ঠান্ডা হওয়ার জন্য। ওই স্কুপটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, আমরা বাড়িতে আলুর চপ করি যেভাবে, ডিম ফেটে, সেই ডিমটা ফেটে নেবেন, সাথে একটু ভ্যানিলা এসেন্স দেবেন যাতে ডিমের গন্ধটা না লাগে। এখন আমাদের যে স্কুপ করা আইসক্রিমটা আরেকটু ঠান্ডা হয়েছে সেটাকে ডিমে চুবিয়ে নিতে হবে, তারপরে একটু ব্রেড কামে গড়িয়ে নিতে হবে। এইভাবে করে আমরা একটু করে ফ্রিজে রাখবো, রেখে 2-3 বার করবো, তাহলে হবে কি কোটিংটা খুব ভালো হবে। এরপরে জাস্ট গরম ডুবো তেলে দিয়ে একটু ভেজে তুলে নিতে হবে। গরম গরম ফ্রাইড আইসক্রিম খাবেন, ভিতরে কিন্তু আইসক্রিমটা ঠান্ডাই থাকবে। দারুণ মজার এই রেসিপি, আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি নেক্সট এপিসোডে আবার নেক্সট কোনো বিষয় নিয়ে আপনার সাথে দেখা হবে। নাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভার্চুয়াল টিভির সকল দর্শককে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আজকে আফরোজা, নাজনীন, সুমি আপা
যিনি বাংলাদেশের খাবারকে বা রন্ধন শিল্পকে শুধু বাংলাদেশ নয় ভারতের কলকাতাতেও পৌঁছে দিয়েছেন এবং বাংলাদেশে রন্ধন শিল্পের যেই কারিগররা রয়েছেন তারা কতটুকু দক্ষ সেটি তিনি পুরো বিশ্বকে চিনিয়েছেন আজ মিডিয়ার মাধ্যমে এবং তার রন্ধন শিল্পের গুণের মাধ্যমে সেটি আমরা জানতে পেরেছি। এবং শুধু তাই নয়, একজন ভালো রন্ধন শিল্প কারিগর বা রাঁধুনি হওয়ার জন্য বা একজন রন্ধনশিল্পী হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার সেটি আমরা জানতে পেরেছি। এবং রন্ধন শিল্প বা রান্না করার সময় আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং খাবারটা খেয়ে যাতে আমাদের শরীরে পুষ্টি এবং গুণাগুণ বৃদ্ধি পায় এবং আমরা অসুস্থ না হয়ে পড়ি এবং খাবারটা সুস্বাদু হয়, সেই বিষয়ে আমরা খুব সুন্দর পরামর্শ পেয়েছি। যদি আপনাদের কাছে রন্ধন শিল্প নিয়ে আরও কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের ভার্চুয়াল নিউজ টিভির এই ভিডিওটির নিচে আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা কমেন্টে আপনার প্রশ্নের উত্তর জানিয়ে দিব। এবং যদি সম্ভব হয় আমরা রন্ধন শিল্প নিয়ে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আরও নতুন একটি টক শো এই বিষয়ের উপরে যদি আমরা আয়োজন করতে চাই সেটিও হয়তোবা করা সম্ভব। সো নেক্সট এপিসোডে নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার উপস্থিত হব। টিল দেন, গুড বাই, গুড হসপিটালিটি অ্যান্ড আল্লাহ হাফেজ।